আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চকবাজারের জনজীবন স্বাভাবিক করার চেষ্টা কাজ করছে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ। ত্রাণে টাকায় হতদরিদ্রদের এবার বাড়ি করে দেবে সরকার। প্রথম ধাপে ৬৪ জেলায় হবে ৬৪,০০০ বাড়ি। ২০২২ সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ে প্রজনন শিক্ষা পৌঁছে দেওয়ার পরিকল্পনা সরকারের। এবং ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বিঘ্নিত, যাত্রীদের দুর্ভোগ। এবারে বিস্তারিত। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চকবাজারে চুরিহাট্টা এলাকার জনজীবন স্বাভাবিক করার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা। সকাল থেকে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক খুঁটিগুলো মেরামতের কাজ করছেন তারা। স্থানীয়রা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পর এখনো পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন সড়কের ধ্বংসস্তূপ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সাইম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইম, আমরা জানি যে আপনি চকবাজারে ঘটনাস্থলে আছেন, তো কেমন দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি? আসলে সংবাদে আপনি যেমনটা জানাচ্ছিলেন যে এই ধ্বংসস্তূপের উদ্ধার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর এখন মূলত জীবনযাত্রা স্বাভাবিক করে তোলার কাজটি চলছে। আপনি জানেন যে এই চুরিহাট্টা মোড়ে একই সাথে ব্যবসা বাণিজ্য কার্যক্রম যেমন চলতো সরগরমভাবে, একই সাথে এখানে আবাসিকভাবেও অনেক লোকের বসবাস, বেশ ঘনবসতি এলাকা। ঘটনার পর থেকে কিন্তু এখানে বিদ্যুৎ এবং গ্যাসের লাইন বিচ্ছিন্ন হয়ে আছে। এখন সেই কাজটি করছেন এখানে আপনি দেখছেন যে ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা মূলত যেই বিদ্যুতের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুতের খুঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বিদ্যুতের খুঁটিগুলো স্থাপনের কাজ চলছে, স্থাপনের কাজ করছেন। এবং একই সাথে এখানে যেই ক্ষতিগ্রস্ত তারগুলো ছিল সেই তারগুলো কেটে ফেলা হয়েছে, তারগুলো কেটে ফেলে এখন নতুন করে তার স্থাপন করে নেওয়া হচ্ছে এবং গ্যাস সংযোগের কাজটিও চলছে। এই জায়গাটি এখনো ব্লক করে রাখা হয়েছে। গতকালকে আমরা দেখেছি যে জুমার নামাজের কেন্দ্র করে সর্বসাধারণের জন্য কিছুক্ষণ উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এখন আবারও সেটি ব্লক করে মূলত স্বাভাবিক করে তোলার কাজটি করছেন বিভিন্ন পর্যায়ের কর্মীরা। আর আপনি গতকালকে হয়তো দেখেছেন যে এখানে গতকালকে এই ওয়াহিদ ম্যানশনের নিচে আন্ডারগ্রাউন্ডে কেমিক্যাল গোডাউনের অস্তিত্ব পাওয়া গেছিল। বিপুল পরিমাণ কেমিক্যাল আন্ডারগ্রাউন্ডে রয়েছে। সেই কেমিক্যালগুলো কবে সরানো হবে এবং সে ব্যাপারে এখনো পর্যন্ত কর্তৃপক্ষ আমাদেরকে জানাননি। এছাড়া তদন্ত কমিটির পক্ষ থেকে এখানে আসা হবে, তারাও সরেজমিনে এই আজকের যেই বিষয়টি, যে কাজটি চলছে সেই কাজটি পরিদর্শন করে যাবেন, আমাদের কাছে এই ব্যাপারে মন্তব্য করবেন। এখনো পর্যন্ত তদন্ত কমিটির সদস্যরা আসেননি। এখন মূলত এখানে এই যে রাস্তাঘাট রয়েছে, সেই রাস্তাঘাট যদিও যে ধরনের ধ্বংসস্তূপের বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে, আশেপাশের এলাকায় মানুষের চলাচল এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। কেবলমাত্র এই মোড় এলাকাটি ব্লক করে এখানে মূলত কাজ করছেন উদ্ধারকর্মীরা। পাঠানা সাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘটনাস্থল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী একরামুল হক সাইম। এদিকে চকবাজারে আগুনে আহতদের দেখতে আজ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। আদ্দিন, প্রধানমন্ত্রী কখন যাবেন? ধৃতা, আপনি জানেন যে সকাল 10টার কিছু পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসার কথা রয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা নিহত হয়েছেন, যারা আহত এখন আছেন বার্ন ইউনিটে চিকিৎসাধীন কাতরাচ্ছেন, তাদেরকে দেখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন। আপনি জানেন যে এই ঘটনার পর থেকে পুরো দেশ
পুরো বিশ্ব শোকাবহ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে চকবাজারে, তাতে শোকাবহ বাংলাদেশ। আর সেই মানুষগুলোকে যারা স্বজন হারা হয়েছেন কিংবা যারা এখন চিকিৎসাধীন আছেন, তাদের সেবা যেন ঠিকঠাক মতো হয়, নিশ্চিত হয়, সেজন্য কিন্তু আগে থেকেই পদক্ষেপ নেওয়া ছিল। বলা হয়েছিল যে বিনামূল্যে তাদের চিকিৎসা করা হবে, সব রকমের সুযোগ দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। এবং সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করার জন্য সেই রোগীগুলো যারা মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন, তাদেরকে দেখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্প কিছুক্ষণের মধ্যেই আসবেন। আমরা দেখতে পেরেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে সাধারণ মানুষ যারা একেবারেই সাধারণ মানুষ, তাদের চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে এবং গুরুত্বপূর্ণ কারণ ছাড়া, গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া এখানে আপাতত কাউকে বার্ন ইউনিটের এদিকে যেতে দেওয়া হচ্ছে না। আমরাও বার্ন ইউনিটে যেতে পারিনি সে কারণেই। তবে একটা জিনিস জানিয়ে রাখি যে বার্ন ইউনিটের যে অবস্থা এখন, 5 জন আইসিইউতে ভর্তি আছেন এবং 4 জনের বাইরে আছেন। তারা সবাই আশঙ্কা মুক্ত নয় বলছে চিকিৎসকরা। আর আপনি জানেন যে যারা নিহত হয়েছেন তাদের বেলায়ও। আদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদ্দিন সজীব। চাল গম নয়, ত্রাণের টাকা এবার হতদরিদ্র মানুষকে বাড়ি করে দেবে সরকার। বিশেষায়িত এই প্রকল্পের প্রথম ধাপে 64 জেলায় হবে 64,000 বাড়ি। বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আগামী মাসে এই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রকল্প শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্ট। গত সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রথমেই ছিল আমার গ্রাম আমার শহর। নির্বাচনে জিতে সরকার গঠন করলে শহরের সব সুবিধা গ্রামে দেবে শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকার। শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেব। সেই কর্মসূচি প্রথম শুরু হচ্ছে ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে। এ মন্ত্রণালয়ের সাধারণ ও বিশেষ ত্রাণ হিসেবে এবছর বরাদ্দ ছিল 240 কোটি টাকা। এখানে শুধুমাত্র স্থাপনা, যাতে গ্রামের দুস্থদের মাঝে দেয়া হতো চাল কিংবা গম। সেই বরাদ্দেই শুরু হচ্ছে দুস্থ গরিব মানুষের জন্য আধুনিক সুবিধার বাড়ি দেয়া। যাদের জায়গা আছে কিন্তু গৃহ নাই, সেই সমস্ত গৃহহীনদের জন্য আমরা প্রতিটা উপজেলায় 1000 করে গৃহ, 1 বছরে আমরা 64,000 ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। আমি মনে করি যে এটা দৃশ্যমান দৃষ্টান্ত হবে বাংলাদেশে। গ্রামে দুস্থদের এসব বাড়ি তৈরি হবে সর্বাধুনিক প্রযুক্তিতে, যাতে দরিদ্র মানুষেরা ঠান্ডা, ভূমিকম্প বা ঘূর্ণিঝড়ের ঝুঁকিমুক্ত থাকবেন। বিশেষ বরাদ্দ না দিয়ে আমরা ইনোভেটিভ কি আইডিয়া ডেভেলপ করতে পারি, সেই আইডিয়ার আলোকেই কিন্তু এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি প্রথম পর্যায়ে 30 জুনের মধ্যে বাস্তবায়িত হবে, দ্বিতীয় পর্যায়ে আবার ডিসেম্বরের মধ্যে হবে এবং এইভাবে 5 বছর যদি আমরা কাজটা করি তাহলে বাংলাদেশের গৃহহীনের সংখ্যা কমে যাবে। একইভাবে দুর্যোগ সহনীয় বাড়ি নির্মাণ হবে, এতে করে আমরা দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে সক্ষম হব। পরিসংখ্যান অনুযায়ী দেশে এই মুহূর্তে প্রায় 3 লাখ মানুষ গৃহহীন। বিশেষায়িত এমন প্রকল্পে 5 বছরের মধ্যে সবাইকে সরকারিভাবে আবাসন দেওয়া সম্ভব হবে বলেও জানান ত্রাণ প্রতিমন্ত্রী ও সচিব। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। 2022 সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রজনন স্বাস্থ্য শিক্ষা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি কর্মজীবী নারীদের জন্য সরকারি সব প্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন রাখা সহ প্রয়োজনীয় উদ্যোগও নেওয়া হয়েছে। তবে পাঠ্যপুস্তকের পিরিয়ডের মতো জরুরি বিষয় এখনও অন্তর্ভুক্ত হয়নি। এছাড়া অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন টয়লেট না থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে আছে মেয়ে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। বলা হয়ে থাকে পরিবারই শিশুর সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। শিশুর শারীরিক ও মানসিক বিকাশের শুরুটা হয় সেখান থেকেই। জীবনের এগিয়ে যাওয়ার পথে প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যায় বাবা মার কাছে। অথচ বয়ঃসন্ধিকাল বা মেয়েদের ঋতুকালীন অনেক তথ্য জানা সত্ত্বেও তা অনেক বাবা মাই সন্তানদের কাছে জানাতে চান না। মারা তাদের সন্তানদের সাথে খোলামেলাভাবে ব্যাপারটা আলোচনা করতে পারে, তেমনিভাবে স্কুলের শিক্ষিকাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত এবং স্কুল পাঠ্যসূচিতে এই বিষয়টি থাকা উচিত। 2014 সালের জাতীয় স্বাস্থ্যবিধির জরিপের তথ্য বলছে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার উপযোগী টয়লেট না থাকায় স্কুলগামী মোট মেয়ে শিক্ষার্থীদের চতুর্থাংশ ক্লাসে যান না। আবার 80% অনুপস্থিতির কারণে তাদের অনেকেই উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছেন। এই অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পরিবারের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সব প্রতিষ্ঠানেই
পিরিয়ডের মতো বিশেষ সময় নিয়ে আলোচনা করতে হবে। 2022 সময়কালের মধ্যে আমরা পুরো দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আছে সকল শিক্ষার্থী, বিশেষত মেয়ে শিক্ষার্থীরা তাদের মেনস্ট্রুয়াল হাইজিন সম্পর্কে যথাযথ জ্ঞান আহরণ করতে পারে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং সেই ব্যবস্থায় আমরাও সহায়ক হিসেবে ভূমিকা পালন করব। নিছক একটা লজ্জাবোধ অনেকে স্বাভাবিকভাবে আপনি জানেন, এটা থেকে বেরিয়ে আসার জন্য সময় প্রয়োজন। এই জন্য স্কুলের শিক্ষা, মোটিভেশন, উদ্বুদ্ধকরণ, শিক্ষক যারা আছেন তারাই বুঝাবেন এটা। সরকারিটাতে আমরা সরাসরি অন্যান্য বিষয়ে যেভাবে সহায়তা দিচ্ছি এখানে বিবেচনা করতে পারি। শুধু তাই নয়, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে তৈরি পোশাক সহ সব কারখানা ও অফিসে ঋতুকালীন প্রয়োজনীয় উপকরণ সরবরাহের পরামর্শ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ঘন কুয়াশার কারণে কয়েকদিন ধরে বিভিন্ন রুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। একই পরিস্থিতি পাটুরিয়া দৌলতদিয়া রুটেও, ফলে ঘাটের দুপাশে তীব্র যানজট দেখা দেয় চরম ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ বলছে মধ্যরাতে ফগ লাইট জ্বালিয়েও ফেরি চলাচল করতে না পারায় প্রতিদিন 4 থেকে 6 ঘন্টা যানবাহন পারাপার বন্ধ রাখা হচ্ছে। মাঝে মাঝে মাঝ নদীতে যাত্রী নিয়ে আটকা পড়ছে ফেরি। গত রাত 4:30 থেকে সকাল 8:45 পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, এই রুটে বর্তমানে 17টি ফেরি চলাচল করলেও ঘন কুয়াশার কারণে সেগুলো ঠিকমতো চালানো সম্ভব হচ্ছে না। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের নিরাপত্তা দিতে কেন্দ্রীয় সরকার সহ 10 রাজ্যের প্রশাসনকে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। কাশ্মীরের জনগণ কোনো প্রকার হুমকি, হেনস্থা বা সামাজিক সংকটের মুখে পড়লে সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ভারতের যে কোনো ধরনের হামলার দাঁত ভাঙা জবাব দিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে পাক সরকারের এক বিবৃতিতে এই কথা জানানো হয়। গত সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় 42 ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনায় দুদেশের মধ্যে চরম উত্তেজনা চলছে। জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করলেও ইসলামাবাদকে দায়ী করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে পার্টেক্স খেলার খবর। ইতালিয়ান লিগ সিরিয়েতে এম্পোলিকে 3-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থান ধরে রাখল এসি মিলান। আগের দুই সাক্ষাতেই এই প্রতিপক্ষের কাছে হেরে মাঠ ছাড়তে হয়েছিল মিলানকে। সান সিরোতে তাই কোচ গাত্তুসোর দলের ভীষণ ছিল প্রতিশোধে। সেই লক্ষ্যে শুরু থেকে আক্রমণাত্মক ছিল দ্য ডেভিলরা। যদিও গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় 49 মিনিট পর্যন্ত। ক্রিজিস্তোফ পিয়াতেকের প্রথম গোলে 3 মিনিটের মাথায় মিলান ব্যবধান দ্বিগুণ করে। ফ্রাঙ্ক ভেসি এগিয়ে নেন দলকে। এরপর 67 মিনিটে সামু কেসলেজো দলের হয়ে তৃতীয় গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান। 25 ম্যাচ শেষে তাদের পয়েন্ট 45, 66 পয়েন্ট নিয়ে জুভেন্টাস সবার উপরে। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চকবাজারের জনজীবন স্বাভাবিক করার চেষ্টা, কাজ করছে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ। ত্রাণের টাকায় হতদরিদ্রদের এবার বাড়ি করে দেবে সরকার। প্রথম ধাপে 64 জেলায় হবে 64,000 বাড়ি। $2022 সালের মধ্যে মাধ্যমিক পর্যায়ে প্রজনন স্বাস্থ্য শিক্ষা পৌঁছে দেওয়ার পরিকল্পনা সরকারের। এবং ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বিঘ্নিত, যাত্রীদের দুর্ভোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।